Hello, students, and welcome to Haldar E-Academy online platform. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি চ্যাপ্টারটা পড়তে চলেছি। সো ইট ইজ রিটেন বাই রাস্কিন বন্ড, দ্য অল টাইম ফেভারিট অথর অফ আওয়ার্স রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড কিন্তু জন্মগতভাবে ভারতীয় ছিলেন না। তার বাবা মা দুজনেই, তার অরিজিনটা ছিল কিন্তু ব্রিটিশ। তার বাবা এবং মা দুজনেই ব্রিটিশ ছিলেন। তো তখনকার মানে তৎকালীন ভারতবর্ষে যখন ব্রিটিশরা যখন ভারতে থাকতো, তো সেই সময়কার যে পরিবেশ পরিমণ্ডল, তখনকার যে কালচার, তখন হোক বা এখন হোয়াট এভার ইট ইজ, সেই ইন্ডিয়ান কালচারের যে এসেন্সটা কিন্তু আমরা বরাবরই তার লেখাতে পাই। তার লেখায় কিন্তু কোথাও কোনো ব্রিটিশ সংস্কৃতি ট্র্যাডিশনের খুব একটা আমরা টাচ পাই না, যতটা না আমরা ইন্ডিয়ান যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের মানুষদের যে সেন্টিমেন্ট, ছোট্ট ছোট্ট ইমোশনস, সেন্টিমেন্ট, রোম্যান্স, এই বিষয়গুলো কিন্তু বারবারই কিন্তু তার লেখায় ফুটে উঠেছে। তো গল্পটা শুরু করার আগে আমরা রাস্কিন বন্ড সম্পর্কে কয়েকটা তথ্য জেনে নেব। ফার্স্টে আমরা জেনে নেব যে when he was born. তো Ruskin Bond was born on 19th May 1934. তো বুঝতেই পারছো যে তৎকালীন ভারতবর্ষ, তখন অবধি ভারতবর্ষ স্বাধীন হয়নি যখন তার জন্ম হয়েছিল। তার বর্তমান এজ এখন অলমোস্ট 90। তিনি এখনো মানে স্টিল হি ইজ লিভিং উইথ আস। তো ইট ইজ উই আর ফরচুনেট অ্যাবাউট দ্যাট। আমরা খুবই সৌভাগ্যবান যে উনি এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন, এবং যতদিন উনি বেঁচে থাকুন যেন এইভাবেই লেখা আমাদেরকে দিয়ে যান। এবং যখন আমরা গল্পটা পড়বো তোমরা স্টুডেন্ট বুঝতে পারবে যে কত ছোট্ট ছোট্ট সেন্টিমেন্ট, কত একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে কিন্তু আজকের এই লেখাটা। তো তার আগে কয়েকটা ছোট্ট ছোট্ট ইনফরমেশন আমরা জেনে নিই। যেমন তোমাদের জানতে হবে তার জন্ম সাল, যেটা 1934-এ 19শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি বেশ কিছু সাহিত্যের যে অ্যাওয়ার্ড পেয়েছেন, ধরো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল 1992-তে। এবং তার সাথে সাথে তিনি পদ্মশ্রী পেয়েছেন, তার সাথে পদ্মভূষণ, হ্যাঁ, পদ্মশ্রী এবং পদ্মভূষণটা তিনি রিসেন্ট ইয়ারে পেয়েছেন। যেমন ধরো 2014-এ তিনি পদ্মভূষণ পেয়েছেন, আর পদ্মশ্রীটা পেয়েছিলেন 1999-এ। তো এই গেল মোটামুটি একটা মানে রাস্কিন বন্ড সম্পর্কে বলতে গেলে একটা বিশাল বিশদ পরিষদ রয়েছে তার। অ্যাকচুয়ালি হি ওয়াজ নট এট অল a professional, he later became a professional writer, but he started writing at the age of 17. এবং since that age he was so fond of writing that he never wanted to become a very popular one, he never wanted to earn money from his writing, but he always very much passionate about writing. or he always says তিনি সবসময় যেটা বলেন যে আমি যদি প্রফেশনাল রাইটার নাও হতাম তাও আমি লিখতাম। মানে এতটাই তিনি লেখাটাকে ভালোবাসতেন। এবং তিনি ছিলেনও একটা, তিনি যে জায়গাতে থাকতেন মানে দেরাদুন, মুসৌরি, এখন যেটা যেগুলো তোমরা হিমালয়ান তরাই অঞ্চলের জায়গাটা, সেই জায়গার প্রচুর টাচ কিন্তু আমরা তার লেখার মধ্যে পাবো। আর তিনি হিমালয়ান এই যে যে জায়গাটাতে উনি মানে এতটাই রোম্যান্টিক একটা লোকেশনে উনি থাকতেন, এবং যার ফলে সেই প্রকৃতিরও একটা বিস্তর প্রভাব কিন্তু তার লেখার মধ্যে আমরা প্রত্যেক পদে পদেই কিন্তু পাবো। এবার জেনে নিই তার প্যারেন্টাল ইনফরমেশন সম্পর্কে একটুখানি জেনে নেব। হিজ ফাদার ওয়াজ নেমড অ্যাজ অ্যাব্রিউ আলেকজান্ডার বন্ড। তিনি একজন ব্রিটিশ ছিলেন এবং তিনি মিলিটারিতে সার্ভিস করতেন। ইন্ডিয়াতেই ব্রিটিশ যে মিলিটারি ক্যাম্প ছিল সেখানে তিনি সার্ভিস করতেন। তার মা ছিলেন এডিথ ক্লার্ক। এডিথ ক্লার্ক, তার মায়ের নাম ছিল এডিথ ক্লার্ক। তো এগুলো তোমাদের বিশেষ কিছু ইনফরমেশন খুব একটা কাজে লাগে না, তবু অনলি জেনে রাখার জন্য একটু জেনে রাখো। তো আলেকজান্ডার বন্ড ছিলেন তার বাবা, মা ছিলেন এডিথ ক্লার্ক।
তো অ্যাকচুয়ালি দে লিভড ইন বলতে পারো যে পাঞ্জাব স্টেটে, ওখানে তারা বাস করতেন প্রথমটা। হ্যাঁ, তো তারপরে তিনি তার বাবা মিলিটারিতে জয়েন করেন এবং বাবা মায়ের মধ্যে একটা সেপারেশন হয়। সেটা তার কাছে একটা ভীষণ ট্রমাটিক ব্যাপার ছিল, কারণ বাবা বাবা মায়ের সেপারেশন যে কোনো চাইল্ডের ক্ষেত্রে দিস ইজ আ ভেরি প্যাথেটিক কন্ডিশন ফর টু অ্যাকসেপ্ট ইট। তো হোয়াট এভার ইট ইজ, but the incident inspired him a lot. And though his parents were got separated, but he was very fond of his father till his death. তার বাবার মৃত্যু পর্যন্ত কিন্তু তিনি বাবার খুব ক্লোজ ছিলেন এবং বাবাকে ভীষণই ভালোবাসতেন। এবং বাবার মৃত্যুর পরে তিনি খুবই ভেঙে পড়েছিলেন। হি ওয়াজ ভেরি মাচ হি ওয়াজ ব্রোক ডাউন ওয়ান টাইপ অফ আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার। যাই হোক, জীবনটা কিন্তু তার কাছে খুব একটা, এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে হিজ লাইফ ওয়াজ নট সো স্মুথ, ইট ওয়াজ ভেরি মাচ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস, and he just struggled a lot. And from the very beginning of his life, you may say, at the very early age he started writing and he started earning money from his writing as well. তো তিনি মানিটারি যে একটা কন্ডিশন, সেখানেও কিন্তু তিনি খুব একটা পুয়ার সিচুয়েশন ফেস করেছিলেন, ড্রেচেড সিচুয়েশন ফেস করেছিলেন। সেখান থেকে তিনি কিন্তু তার লেখা থেকে কিছু পয়সা ইনকাম করতে শুরু করেন খুব কম বয়স থেকে। সেই 16-17 বছর বয়স থেকেই কিন্তু তিনি লেখা শুরু করেছিলেন। তো তিনি প্রচুর লেখা আমাদের গিফট দিয়েছেন, অসাধারণ তার লেখা গিফট হিসেবে আমরা পেয়েছি। প্রায় 500-রও বেশি, ওভার 500 শর্ট স্টোরিজ কিন্তু তিনি লিখে গেছেন। তোমরা এখানে ক্লাস 11-এ একটা গল্প পড়েছো, দ্য আইজ হ্যাভ ইট, সেটাও একটা খুব মিষ্টি প্রেমের গল্প, খুব ক্ষণস্থায়ী প্রেমের গল্প। তো প্রথম দেখায় প্রেম, লাভ এট ফার্স্ট সাইটের গল্প, তাই তো? তো সেরকম গল্প তোমরা ক্লাস 11-এও পড়েছো। তো সেই আজকে যে গল্পটা আমরা পড়বো, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, সেটা অনেকটাই কিন্তু কিছুটা সেই রকম ধাঁচেরই একটা গল্প। তো এরপরে আমরা দেখে নিই। আচ্ছা, গল্পটাতে টেক্সটে ঢোকার আগে একটু বলে রাখি যে গল্পটার বিষয়বস্তুটা। দেখো, এখানে গল্পটা যাকে নিয়ে, সে হচ্ছে একটা কলেজে পড়া একদম তরতাজা একজন যুবক আর কি, যে প্রেমে পড়েছে। সে কার প্রেমে পড়েছে না, একটা মেয়ে, অচেনা, তাকে সে চেনেই না, কোনোদিন তাকে দেখেও নি। তো একটা অজানা স্টেশনে সে তার দিদার বাড়িতে যেতে গিয়ে, যখন একটা অজানা স্টেশনে, মানে অজানা বলতে এখানে দেওলি স্টেশন আর কি, সেই স্টেশনে যখন ট্রেন থামে কিছু সময়ের জন্য, সেই স্টেশনে সে প্রতিবারই যখন যায় তখন সেই মেয়েটিকে দেখে এবং সে কি করে না, সে ওই ঝুড়ি বিক্রি করে। তো তার সাথে দেখা হয়। এই দেখা হওয়া আর ভালো লাগা, প্রথম দেখাতেই যে ভালো লেগে যাওয়া, সেই বিষয়টা কিন্তু এখানে প্রস্ফুটিত হয়েছে। এবং সেই ভালো লাগার পরিণতি কি? দেখো, সব প্রেম কিন্তু পরিণতি পায় না, আমরা সেটা খুব ভালো করেই জানি। আর বিশেষ করে তরুণ বয়সের, ইয়াং এজের যে প্রথম প্রেম বলো, স্কুল লাইফের প্রেম বলো, সেগুলোতে সবটা পরিণতি পায় না। তবুও কিন্তু যারা এই এজে বিলং করে, তারা প্রেমে পড়ে, তারা তাদের ভালো লাগার মানুষের দিকে ঝোঁকে আকর্ষিত হয়, এটাই খুব স্বাভাবিক। এখানেও কিন্তু একজন যুবক, সে তার ভালো লাগার মানুষ সে একদম একটা গ্রাম্য একটা মেয়ে, যে রাস্টিক অ্যাপিয়ারেন্স রয়েছে, সে একটা ঝুড়ি বিক্রি করে শুধুমাত্র, তাকে দেখে তার ভালো লাগে। কিন্তু আলটিমেটলি তার যে পরিণতি, প্রেমের কোনো পরিণতি আমরা দেখতে পাই না। একটা মানে আনএন্ডিং একটা যে ইভেন্ট, যার কোনো এন্ড নেই, সেই রকম একটা ইভেন্টে গিয়ে কিন্তু শেষ হয় আমাদের এই গল্প। তো চলো আমরা টেক্সটটা তাহলে এরপরে একটু দেখে নিই। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেওলি বলে যে জায়গাটা, সেখানে রাতের ট্রেনের কথা বলা হয়েছে। রাতের ট্রেন যখন সেই দেওয়ালি স্টেশনে থামছে, তার যে কি তার এফেক্ট হচ্ছে, সেটা আমরা দেখব বাই রাস্কিন বন্ড। দেখো, টেক্সট আমরা পড়ছি।
When I was at college, দেখো ফার্স্ট পার্সন ন্যারেটিভ দিয়ে কিন্তু শুরু হচ্ছে when I was at college। তো গল্পের শুরুতেই আমরা এটা বুঝতে পেরে যাচ্ছি যে যে ন্যারেটর রয়েছেন তিনি একজন ইয়াং, একজন তরতাজা যুবক, যার মানে ধরো সে সবে সবে কলেজে ভর্তি হয়েছে এরকম একটা সময়, মানে তোমরাও ঠিক তোমাদেরই এজে বলা যেতে পারে, তোমরা জাস্ট পরের বছরই কলেজে পড়তে চলেছো, ঠিক তোমাদের এজেরই কিন্তু একটি ছেলে যে কিনা কলেজে পড়ছে। I used to spend my summer vacations, যে পড়াতে পড়াতে আমি বেশ কিছু আন্ডারলাইন করব, সেগুলোও কিন্তু তোমরা আমার সাথে সাথে আন্ডারলাইন করবে, কারণ এখান থেকে এমসিকিউ আসার এবং ওয়ান লাইনার বলো কিন্তু কোয়েশ্চেন আনসার লেখার মানে আসার সম্ভাবনা থাকবে। I used to spend my summer vacations in Dehra. আমি কোথায় আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম? দেহরাতে গিয়ে। হ্যাঁ, তো তোমরা জানো যে এটা উত্তরাখণ্ডের একটা জায়গা, দেহরাদুন, মুসৌরি। তোমরা যারা বেড়াতে যেতে ভালোবাসো, বেড়াতে যাও, নিশ্চয়ই এটা দেখে থাকবে যে হিমালয়ান রেঞ্জের একটা পার্ট দেহরা, মুসৌরি, এই জায়গাগুলো অত্যন্ত সুন্দর, অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সেখানকার। At my grandmother's place, আমার দিদুনের মানে দিদিমার বাড়ি বলতে পারো। I would leave the plains early in May. Leave the plains মানে আমি যেখানে থাকতাম যে সমভূমিতে, সেখান থেকে আমি ছেড়ে যেতাম কবে না মে মাস নাগাদ, আর্লি মে মাস নাগাদ, মে মাসের শুরুর সময়টা আমি সেখান থেকে ছেড়ে বেরোতাম, আর ফিরে আসতাম কবে? লেট ইন জুলাই। তাহলে এই মান্থের নামগুলো তোমরা একটুখানি মার্ক করে রাখবে। তাহলে আর্লি মেতে আমাদের ন্যারেটর তার বাড়ি ছেড়ে আসতো, বেরোতো, এবং আবার দিদিমার বাড়ি থেকে ফিরতো তখন যখন জুলাই মান্থের দিকে। দেওলি was a small station about 30 miles from Dehra. দেহরা থেকে 30 মাইল দূরে রয়েছে দেওলি, একটা ছোট্ট স্টেশন। তো যদিও বর্তমানে বাস্তবিকই কিন্তু এরকম কোনো জায়গা তোমরা পাবে না। দেওলি নামক একটা জায়গা রয়েছে, ভারতবর্ষের অনেক জায়গার নামই দেওলি আছে, কিন্তু দেহরা থেকে দেওলির যে ডিস্টেন্সের এই যে জায়গাটা, এটা কিন্তু এটার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স সেরকম পাবে না এই 30 মাইলসের মধ্যে। যাকে, তো দেওলি was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. এই যে ইন্ডিয়ান তারাই মানে ইন্ডিয়ান তরাই অঞ্চল। তরাই অঞ্চল তোমরা জিওগ্রাফিতে পড়েছো যে হিমালয়ের পাদদেশে যে জলাভূমি হ্যাঁ রয়েছে, সেখানে যেখানে চাষাবাদ করা হয় এবং সেখানে তৃণভূমি, সাভানা জাতীয় গাছ জন্মায়, পাইন, ফার, ওক, দেবদারু, যে গাছগুলো জন্মায় সেখানে চাষাবাদ মানে ধাপ কেটে চাষ করা হয়, তো সেই অঞ্চলগুলোকে বলা হয় তরাই অঞ্চল। তো বলছে ইট মার্ক দ্য বিগিনিং, কোনটা না এই যে দেওয়ালি স্টেশনটা কি মার্ক করেছে, কিসের শুরুটা না হেভি জঙ্গল, মানে এরপর থেকে শুরু হচ্ছে ঘন গভীর জঙ্গলের। হলো, এবার দেখো দ্য ট্রেন উড রিচ দেওয়ালি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তাহলে কখন ট্রেনটা পৌঁছতো দেওয়ালিতে? অবশ্যই মার্ক করবে 5 in the morning। কোয়েশ্চেন আসতে পারে ট্রেন উড রিচ দেওয়ালি অ্যাট 5 in the morning, সকাল 5টা নাগাদ ট্রেনটা পৌঁছতো দেওয়ালিতে। when the station would be dimly lit, station would be dimly মানে কি খুব ক্ষীণ একটা আলো, ক্ষীণ আলো, হ্যাঁ একটা ক্ষীণ আলো সেখানে কিন্তু স্টেশনটাকে আলোকিত করতো। যে লাইট যেটা লাইট রয়েছে LIGHT, সেটাকে দেখো লিট করা হয়, ভার্ব ফর্ম করে লিট করা হয়। তাহলে একটা নিস্তেজ আলোতে ভরে ছিল স্টেশনটা, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। তখন তো এত ইলেকট্রিসিটি, এত পাওয়ারের মানে বাল্বস বা যে সমস্ত আলো ছিল না এখনকার মতো, কিন্তু যাই হোক ইলেকট্রিক বাল্বও ছিল, আবার অয়েল ল্যাম্পও ছিল, মানে খুব মৃদু আলো, ডিমলি লিট মানে মৃদু আলো আলোকিত ছিল। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. দেখো কি সুন্দর একটা পিকারস্ক ভিউ তুলে ধরেছেন লেখক, যে এই যে জঙ্গল যেটা অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে যে রাস্তাটা ছিল রেলওয়ে ট্র্যাকের জাস্ট ওই দিকে যে জঙ্গল ছিল,
সেটা দেখা যাচ্ছিল ফেন্ট লাইট অফ ডন, ভোরের মৃদু আলোতে জঙ্গলটা, যে রেল স্টেশনের ওই দিকের যে ঘন জঙ্গলটা, দেখবে একটা হেজি লুক দেখা যায়, একটা একটা ফগি, হ্যাঁ, অ্যাটমসফিয়ার তৈরি হয় ভোরের দিকটা, এবং সেই ভোরের সেই যে দৃশ্যটা, সেটা একটা কিন্তু অসাধারণ। দেওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, অনলি একটা ভীষণ নিরিবিলি একেবারে একটা প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। কি কি ছিল সেখানে? সেখানে কিছুই ছিল না, বেসিক্যালি কয়েকটা জিনিস ছাড়া। তোমরা এইটা কিন্তু কোয়েশ্চেন হিসেবে দেখতে পারো যে প্ল্যাটফর্মে কি কি ছিল, যে এই যে অনলি লোন প্ল্যাটফর্ম, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে স্টেশন মাস্টারের অফিস ছিল, একটা ওয়েটিং রুম ছিল, আবার সেখানে একটা টি স্টল ছিল, ফ্রুট ভেন্ডার কিছু ছিল, আর কিছু রাস্তার যেগুলো কুকুর, রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায়, কারোর পোষ্য নয়, সেরকম কুকুর ছিল কয়েকটা। জাস্ট এই কটা জিনিসই কিন্তু ওই দেওয়ালি স্টেশনে লেখকের চোখে পড়েছিল, বা আলটিমেটলি ওখানে ছিল। নট মাচ এলস, এর বেশি কিছু নয়। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ ট্রেন সেখানে থামতো কেবলমাত্র 10 মিনিটের জন্য। বিফোর রাশিং টু অন ইনটু দ্য ফরেস্ট, এরপরে জঙ্গলে ঢুকে পড়ার ঠিক আগের মুহূর্তে আর কি ওই স্টেশনে ট্রেনটা থামতো কত মিনিটের জন্য? অনলি ফর 10 মিনিটস। ভেরি ইম্পর্টেন্ট, অনলি ফর 10 মিনিটস। Why it stopped at Deoli? কেন এটা এখানে দাঁড়াতো? I don't know, আমি জানি না। Nothing ever happened there, কোনো কিছুই ঘটতো না এখানে। Nobody got off the train and nobody got in, কেউ উঠতো না আর কেউ নামতো না। এখানে got in, যেটা হচ্ছে একটা phrasal verb, যার মানে হচ্ছে চড়া, get in হচ্ছে একটা phrasal verb, যার মানে হচ্ছে ওঠা বা চড়া, আর get off মানে নামা। কেউ নামতোও না, কেউ উঠতোও না। There were never any coolies on the platform, প্ল্যাটফর্মে কোনো কুলি কেউ দেখা যেত না। But the train would halt there a full 10 minutes, কিন্তু ট্রেনটা সেখানে পাক্কা 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতো। And then a bell would sound, তারপরে বেল বাজতো। The guard would blow his whistle, আর আমরা জানি ট্রেন ছাড়ার সময় গার্ড একটা হুইসেল দেয়। And presently Deoli would be left behind and forgotten, তারপরে কি হতো? দেওয়ালিকে পিছে ফেলে আসা হতো এবং ভুলে যাওয়া হতো। মানে এটাই ছিল দেওয়ালির ইম্পর্টেন্স, যে স্টেশনটার কোনো গুরুত্বই নেই, তাকে না তো কেউ ওঠে, না তো কেউ নামে, না তো কোনো প্যাসেঞ্জার সেখানে, না তো কোনো কুলি, কিন্তু সেখানে ট্রেনটা দাঁড়ায়। দেখো, এটা একটা সুন্দর একটা ডিসঅলেট প্লেস, একটা রোম্যান্টিক জায়গার খুব সুন্দর একটা ডেসক্রিপশন। যে দেখবে খুব ইন্টেরিয়র কোনো প্লেস, যেখানে কোনো মানুষের কোনো যাতায়াত নেই, নিস্তব্ধ, নিরিবিলি, নির্জন, শুধুমাত্র তোমার সাথে রয়েছে প্রকৃতি, আর কিছু গাছপালা, কিছু পাখির ডাক, কিছু পতঙ্গের শব্দ, এইটুকুই যদি থাকে, দেখবে আমাদের মনটা যেন বড্ড রোম্যান্টিক হয়ে যায়, বড্ড ভারাক্রান্ত হয়ে যায়। তো সেই রকমই কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন লেখক এখানে দিয়েছেন দেওলি স্টেশনের। নেক্সট দেখো, I used to wonder what happened in Deoli. আমি বিস্মিত হতাম এই দেওলিতে হয়টা কি। I used to wonder what happened in Deoli behind the station walls. পুরো লাইনটা পড়ে আমি তোমাদের মিনিং বলছি। সেটা হচ্ছে, লেখক বলছেন, আমি প্রায়শই বিস্মিত হতাম এটা ভেবে যে ওই যে স্টেশনের দেওয়ালটা রয়েছে ওর পারে আছেটা কি। I always felt sorry for that lonely little platform. আমি সবসময়ই যেন ওই একাকী ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য খুব দুঃখ পেতাম। দেখো, প্ল্যাটফর্মের তো কোনো লাইফ নেই, ইট ইজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, বাট দ্য পোয়েট হিয়ার মিঙ্গলস হিজ ইমাজিনেশন। তার ইমাজিনেশনটাকে যখন মেশাচ্ছেন, তখন যেন প্ল্যাটফর্মটা এনলিভেন্ড হয়ে উঠছে, একটা জীবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠছে। সে যেন একটা একাকী, তার কেউ সঙ্গী নেই, সে বড় বেশি যেন হতভাগা। ইট ইজ ভেরি পুয়ার, রাইট? বিকজ নো ওয়ান হন্টস দেয়ার, কেউ সেখানে আসেও না, কেউ যায়ও না।
কোথাও না কোথাও কবির যে প্ল্যাটফর্মের প্রতি একটা করুণা, একটা মায়া, একটা অনুভূতি জেগে উঠেছে। দেখো, বলছে, I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. লেখক ভাবছেন যে একদিন না একদিন আমি ওই স্টেশনে নামবো দেওয়ালিতে এবং সেখানে সেই দিনটা কাটাবো শুধুমাত্র জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র টাউনটাকে ঘুরে ফিরে দেখার জন্য আমি একবার নামবো। হ্যাঁ, I was 18, মার্কেট, আমি ছিলাম অষ্টাদশী, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার দিদিমার বাড়ি ভিজিট করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওয়ালি, রাতের ট্রেনটা দাঁড়ালো দেওয়ালি স্টেশনে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে প্ল্যাটফর্মে ছিল। কি করছিল? সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করছিল। হাউ রোম্যান্টিক! The platform, which is so lonely, no one was stepping on the platform, and it is very, desolate a place. In this lonely, desolate place, a very lonely girl, no one around her. She was selling baskets that were there in her hand. It was a cold morning, and the girl had a shawl thrown across her shoulders. শীতের সকাল, মেয়েটি একটা শল তার কাঁধ থেকে ঝুলছিল। Her feet were bare. All the description is very essential. The girl had a shawl thrown across her shoulder. Her feet were bare. Her clothes were old, but she was a young girl walking gracefully with dignity. How romantic! The girl is lonely. She has nothing. She was very poor. She was a basket seller, but her walking was very graceful. With dignity, with respect, she was walking, and her personality was very charming. Her appearance was, হয় না দেখবে এরকম বহু ক্ষেত্রে আমরা যখন চলার পথে আমাদের বেশ কিছু মানুষের সাথে দেখা হয়, যাদের সাথে হয়তো খুব বেশি কথা হয় না, খুব বেশি আলাপ নেই, পরিচয় নেই, ইনফ্যাক্ট আমরা তাদের কখনো দেখিও না, তাদের পার্সোনালিটি, তাদের অ্যাপিয়ারেন্স যেন আমাদেরকে মুগ্ধ করে। সেই রকমই ওই মেয়েটির যে একটা অ্যাপিয়ারেন্স, তার যে উপস্থিতি সম্পূর্ণ একটা আকর্ষণ তৈরি করেছে লেখকের মনে। নেক্সট দেখো, when she came to my window, যখন সে আমার জানালার পাশে এসে দাঁড়ালো, she stopped, সে থামলো। She saw that I was looking at her intently. আমি খুব গভীরভাবে তার দিকে চেয়েছিলাম, সে সেটা দেখলো। But at first she pretended. Pretend করা মানে কি দেখো? ভান করা। হ্যাঁ, একটু ভান করা। প্রথমটা সে ভান করলো not to notice. সে বোধহয় সেটাকে অতটা লক্ষ্যই করেনি। She had a pale skin. Pale skin মানে ধরো খুব বেশি পরিশ্রম করলে, খুব একটা ভালো খেতে না পেলে, রোদের মধ্যে ঘোরাঘুরি করলে যেমন ত্বকটা বিবর্ণ হয়ে যায়, সেই রকমই ছিল কিন্তু তার স্কিনটা। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, চুলগুলো ছিল কালো, একদম চকচকে, অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, চোখগুলোর মধ্যে যেন একটা ডার্কনেস ছিল, একটা তার চোখ দেখলেই বোঝা যায় যে সে যেন একটা ট্রাবলের মধ্যে রয়েছে। ট্রাবলড আইজ, that she was suffering from something, that was troubled eyes. And then those eyes, searching and eloquent, met mine. এবং তারপর সেই চোখগুলো যেন কিছু খুঁজছে, অনেক কিছু বলতে চাইছে। eloquent মানে অনেক কিছু বলা, অনেক কিছু বলতে চাইছে এই চোখগুলো, কথা বলা, হ্যাঁ, কথা বলা চোখগুলো আমার দিকে তাকালো, আমার সাথে মিট করলো। So how romantic the beginning. We can see there is an 18-year-old boy who is traveling to his grandmother's house,
So he stopped at the station, the lonely platform, the small and deserted platform where he met a girl who was very poor, very wretched, and she was selling her basket. So suddenly the narrator met the girl, and the appearance of the girl so charming, so captivating that our narrator hero, who is going to fall in love with her soon. তো শীঘ্রই আমরা দেখবো আমাদের ন্যারেটর সেই মেয়েটি, সেই একাকী, অত্যন্ত তার কথা বলা চোখ, তার মুখের ভাষা, তার চোখের ভাষা, হুম যেন কত কি বলতে চাইছে, সেরকম দুটো চোখের সাথে মিট করছেন আমাদের অথার, যিনি নারেটর, তিনি। তো আমরা দেখব এর পরের কি ঘটনা হয়েছে পরের যে পার্টে। আজকে এই পর্যন্তই। তো চিলড্রেন, টেক কেয়ার, বাই।